নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন। বিশেষত সামনেই চন্দ্রগ্রহণ, মানে 2026 সালের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ কিন্তু শুরু হতে চলেছে। আর এটার নাম শোনা মাত্রই প্রায় বেশিরভাগ গর্ভবতীরা ভয়ে রয়েছেন। এই সময় কি করতে হবে, কি করতে হবে না, এটা কখন থেকে শুরু হবে আর এটা কতক্ষণ ধরে থাকবে, ভারত এবং বাংলাদেশে দেখা দিবে কিনা, তো এই বিভিন্ন বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। চলুন আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তাছাড়াও এই সময় বিশেষত গর্ভবতীরা বিশেষ কয়েকটা জিনিস অবশ্যই করবেন, যেটা কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি আলোচনা। তো দেখুন, 2026 সালের 3রা মার্চে প্রথম চন্দ্রগ্রহণ কিন্তু শুরু হচ্ছে। তবে এই চন্দ্রগ্রহণটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে থাকবে, মানে মিনিমাম 3.5 ঘন্টা ধরে এই গ্রহণটা চলবে। এই গ্রহণটা চলাকালীন সময়ে আপনি চন্দ্রের দিকে যদি তাকান, তাহলে কিন্তু এটা পুরোপুরি একটা রেড মুন, মানে যেটাকে সাধারণত ব্লাড মুন বলা হয় থেকে, মানে সাধারণত এটা কিন্তু একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে এই সময়টা কিন্তু একটা পূর্ণিমার টাইমও রয়েছে, দোল পূর্ণিমা শুরু হতে চলেছে। এই সময় অনেকে হোলি পালন করে থাকেন। এবার এই হোলি পালনের সময় চন্দ্রগ্রহণ কিন্তু শুরু হতে চলেছে। সেক্ষেত্রে এই সময় বিশেষ কয়েকটা জিনিস যেগুলো কিন্তু আপনাকে মানতে হবে। দেখুন, এগুলো কিন্তু বৈজ্ঞানিক মতে না মানলেও আমরা সাধারণত শাস্ত্র মতে কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু বিশেষত গর্ভবতীরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু মানতেই হবে। যতই বলুক যে কোনো ক্ষতি হবে না, তবে প্রেগনেন্সি অবস্থায় এক ধরনের চিন্তা টেনশন কিন্তু থাকে। আর তার জন্যই এই বিশেষ কয়েকটা জিনিস, যেটা কিন্তু আমি আমার প্রেগনেন্সির সময় করেছিলাম, সেটা আপনাদের শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, এই গ্রহণটা কখন শুরু হচ্ছে আর কোথায় কোথায় দেখা দেবে, কতক্ষণ ধরে থাকবে। যেটা বললাম যে গ্রহণটা মিনিমাম 3 ঘন্টা 27 মিনিট পর্যন্ত বা 3.5 ঘন্টা ধরে চলছে। এই গ্রহণটা কিন্তু প্রায় বেশিরভাগ অংশে দেখা দিচ্ছে, মানে পৃথিবীর যে বেশিরভাগ অংশ সেখানে কিন্তু দেখা দিচ্ছে। যেহেতু বললাম যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আংশিকভাবে দেখা দিলেও প্রায় বেশিরভাগ জায়গাগুলোতে কিন্তু পূর্ণগ্রাস হিসাবে, মানে সম্পূর্ণরূপে কিন্তু গ্রহণ দেখা দিচ্ছে। কোথাও একটু কম সময়ের জন্য, কোথাও একটু বেশি সময়ের জন্য। সেক্ষেত্রে এই গ্রহণটা যখন শুরু হচ্ছে, এই গ্রহণটা শুরু হচ্ছে মিনিমাম বিকেলবেলার দিকে 3টা বেজে 20 মিনিট থেকে সন্ধেবেলার দিকে 6টা বেজে 48 মিনিটে এই গ্রহণটা ছুটে যাবে। সেক্ষেত্রে এই যে পুরোপুরি সময়টা 3 ঘন্টা 27 মিনিট সময়টা, এই সময়টাতে কিন্তু একটা পুরোপুরি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে। তবে যেহেতু ভারতে এই সময়টা চন্দ্র উদিত হয় না, এই সময়টা আমাদের সূর্য থাকে, সেক্ষেত্রে যখন চন্দ্র আমাদের দিকে উঠবে, মানে মিনিমাম 5টার দিকে দেখবেন যে চন্দ্র আস্তে আস্তে আমাদের দিকে কিন্তু দেখা দেয়। এই সময়টাতে কিন্তু গ্রহণ দেখা দেবে। এবারে এই সময় কিন্তু চন্দ্রগ্রহণ শুরু হবে, মানে আমাদের ভারতেও কিন্তু চন্দ্রগ্রহণটা পূর্ণরূপে দেখা দেবে বিকেলবেলার দিকে। তার জন্য 3টা বেজে 20 মিনিট থেকেই আমাদেরকে মানতে হবে। আর এর যে সূতকাল কিন্তু মিনিমাম সকাল 9 ঘন্টা আগেই শুরু হয়ে যায়। সেক্ষেত্রে 9 ঘন্টা আগে থেকে বিশেষ কয়েকটা জিনিস কিন্তু অনেককে মানতে হয়। আর বিশেষত গ্রহণের সময় বিশেষ কিছু জিনিস যেগুলো কিন্তু অবশ্যই মানবেন, বিশেষত গর্ভবতীরা। দেখুন, আপনাকে কিন্তু জোর দিচ্ছি না, তবে কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো কিন্তু আমরা না মানলেও মানতে বাধ্য হয়ে যায়, কারণ এগুলো শাস্ত্র মতে কিন্তু অনেক সময় দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে অনেক সময় ক্ষতি হয়ে যায়। তবে বৈজ্ঞানিক মতে এগুলোকে ধরা হয় না। বৈজ্ঞানিক মতে যেটা বলা হয় সেটা হলো, সূর্য, চাঁদ এবং পৃথিবীর আবর্তনকালের সময় যখনই পৃথিবী চাঁদ এবং সূর্যর মাঝখানে চলে আসে, তখনই কিন্তু চন্দ্রগ্রহণ হয়ে থাকে। আর এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের পৃথিবীর কিছু অংশে গ্রহণের সময়কাল দেখা দেয়। এটা কিছুটা এফেক্ট না করলেও এই সময় মনে করা হয় যে এই সময় একটা নেগেটিভ এনার্জি উৎপন্ন হয়, যেটা কিন্তু অনেক সময় অনেককে ক্ষতি করে থাকে। তো তার জন্য বিশেষত এই সময় বিশেষ কয়েকটা জিনিস যেগুলো কিন্তু কখনোই করবে না। তার আগে এটা জানুন যে কোথায় কোথায় পড়বে। দেখুন, যেহেতু বললাম বেশিরভাগ অংশ পড়ছে, সেক্ষেত্রে এই গ্রহণটা কিন্তু ভারতে অবশ্যই পড়বে, বাংলাদেশেও পড়বে, এমনকি ভারতের উত্তর পূর্ব অংশে এবং অস্ট্রেলিয়া, আন্দামান, প্রশান্ত মহাসাগর, এই জায়গাগুলোতে পড়ছে। এশিয়া মহাদেশ, এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই পড়বে। তার জন্য এই জায়গায় অবস্থিত গর্ভবতী মায়েরা এবং যারা রয়েছেন তারাও কিন্তু সাবধানে থাকুন। গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ কয়েকটা জিনিস যেগুলো কিন্তু করবেন না, তার মধ্যে প্রথমত হলো আকাশের দিকে কখনোই তাকাবেন না। এই সময়টাতে আকাশের দিকে যদি তাকান, তাহলে কিন্তু চোখের জ্যোতি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে।
কারণ এই সময় যে ইউভি রে বা আলট্রাভায়োলেট যে রশ্মিটা যে বেরোয় সেটা কিন্তু প্রচণ্ড তীব্র থাকে, যেটা চোখকে খুব সহজে ক্ষতি করে দেয়। চোখের জ্যোতিকে কিন্তু নষ্ট করতে, রেটিনাকে কিন্তু নষ্ট করতে সাহায্য করে। তার জন্য এই সময় ভুলেও আকাশের দিকে তাকাবেন না। অনেকে হয়তো এক্সাইটেড হয়ে রেড মুন বা লাল যে চাঁদ সেটা দেখতে চান বা ছবি তুলতে চান, কিন্তু এটা কিন্তু ভুলেও করবেন না। দ্বিতীয়ত, এই সময় বাইরে বেরোবেন না। বাইরে বেরোলে এই সময় বিশেষত গর্ভবতীরা যদি বাইরে বেরোন তাহলে কিন্তু অনেক সময় বলা হয় যে এই সময় একটা নেগেটিভ এনার্জি উৎপন্ন হয়, যেটা কিন্তু অনেক সময় পেটের বাচ্চাকে ক্ষতি করে থাকে। তার জন্য এই সময় বাইরে বেরোন না, বিশেষত গ্রহণ চলাকালীন সময়ে বাইরে বেরোবেন না। আর এই দিন যেহেতু দোল পূর্ণিমা রয়েছে, তো অনেকে হোলি খেলবেন, রং আবির মাখবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই গ্রহণ চলাকালীন সময় কিন্তু এই রং আবির খেলবেন না। তার আগে খেলুন, তারপরে খেলুন, কিন্তু এই গ্রহণ চলাকালীন সময় এইসব আনন্দ উৎসব কিন্তু একদমই বলে যে করা উচিত নয়। এটা কিন্তু শাস্ত্র মতো বলা হয়েছে। অতএব আপনার ব্যাপার, আপনি করতে চান কিনা, কিন্তু এটা শাস্ত্র মতে একদমই বারণ। তৃতীয়ত হলো, এই সময় কোনো কিছু কাটাকাটি করবেন না। কোনো কিছু সুচ সেলাই করা বা কোনো কিছু নখ কাটা, এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে যান। এবং রান্নাবাটি করা, এই জিনিসগুলো এড়িয়ে যাবেন। এই সময় গর্ভবতীরা বিশেষত কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না। নেগেটিভ কোনো চিন্তা টেনশন কিন্তু এই সময় খুব সহজে বাচ্চাকে ক্ষতি করে। কারণ যেটা বললাম যে একটু নেগেটিভ এনার্জি উৎপন্ন হয়, যেটা খুব সহজে আমাদের শরীরকে হাবি করে নেয়, যেটা বাচ্চাকেও ক্ষতি করে থাকে। তার জন্য এই সময় নিজেকে পজিটিভ রাখুন এবং তার সঙ্গে সঙ্গে এই সময় যেটা করবেন যে ঈশ্বর এবং ভগবানের কিন্তু নাম সংকীর্তন করতে পারেন, গান শুনতে পারেন। তবে এই সময় ঠাকুরের মন্দিরে যাবেন না। এ সময় বলা হয় যে ঠাকুরের মন্দিরেও কিন্তু যাওয়া উচিত নয়, এই সময় পুজোও করা উচিত নয়। তবে আপনি ঘরে বসে ঈশ্বরের নাম সংকীর্তন বা আল্লাহর নাম সংকীর্তন করতে পারেন। এই সময় পজিটিভ থাকুন। পারলে যে জিনিসটা করবেন, যেটা কিন্তু আমি আমার প্রেগনেন্সির সময় করেছিলাম, সেটা হলো একটা নারকেল নেবেন। নারকেল নিয়ে সেটার মধ্যে হালকা একটু সিঁদুর টিকিয়ে নেবেন, 5টা টিক দিয়ে দিবেন এবং সেই সিঁদুর টেকানো নারকেলটা কিন্তু নিজের পাশে রাখুন। সাধারণত আমরা যেটা মনে করি যে এই নারকেল কিন্তু একটা পজিটিভ ভাইব দেয়, সবসময় পজিটিভ ভাইব দেয়। দেখবেন যে পুজো করার সময় আমাদের নারকেল লাগে, সেক্ষেত্রে এই নারকেলটা যদি আপনি পাশে রাখেন তাহলে কিন্তু একটা পজিটিভ ভাইব উৎপন্ন হবে। আর যারা ইসলাম ধর্মে রয়েছেন তারা কিন্তু এই সময় আলাদা করুন, এই সময় পজিটিভ থাকুন এবং বেশি চিন্তা টেনশন করবেন না। এবারে আরেকটা জিনিস যেটা সাধারণত অনেককে বলা হয়ে থাকে, সেটা হলো এই সময় মুড়ে থাকা যাবে না, ঘুমানো যাবে না, এই সময় দাঁড়িয়ে থাকতে হবে বা এই সময় হাঁটাচলা করতে হবে। কোনো মতেই ঘুমানো যাবে না, বসা যাবে না, পা মোড়া যাবে না, কান মোড়া যাবে না, হলে কিন্তু বাচ্চা হাত মোড়া, পা মোড়া বা পা কাটা এমন করে বেরোবে। তো এই জিনিসটা মানবেন। বৈজ্ঞানিক মতে এটা কিন্তু কোনো মতে মানা হয় না, আর এটা কোনো লজিক নেই। মরে বসলে যে বাচ্চার ক্ষতি হবে, এটা কিন্তু পুরোপুরি লজিক ছাড়া। গর্ভাবস্থা চলাকালীন সময়ে মোটামুটি 3.5 ঘন্টা ধরে হাঁটাহাঁটি করা যায় না বা দাঁড়িয়ে থাকাও যায় না। সেক্ষেত্রে আপনি বসবেন, ঘুমাবেন, যা করতে ইচ্ছা করছে করবেন। তবে যেটা মনে রাখবেন সেটা হলো এই সময় খাবেন না, খাবারটা আগেই সেরে নিন। আর জল তো খেতে ইচ্ছা করে, কারণ এত সময় ধরে জল না খেয়ে থাকলেও স্বাভাবিকভাবে একটা পিপাসা পেয়ে যায়। সেক্ষেত্রে আপনি তুলসী পাতা দিয়ে জল আগে থেকে রেখে দিন, আর সেই তুলসী পাতার জল কিন্তু আপনি খেতে পারেন। এই তুলসী পাতাকে আমরা পবিত্র বলে মনে করি, তার জন্য কিন্তু তুলসী পাতা জল খেলে কোনো রকম ক্ষতি হয় না, এটা শাস্ত্র মতে দেখা গেছে। তার জন্য কিন্তু এটা আপনি অবশ্যই করুন, আপনার কিন্তু কোনো ধরনের ক্ষতি হবে না। তবে এই সময়টাতে খাওয়া এড়িয়ে যাবেন, আর যে কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করা কিন্তু এড়িয়ে যান। এই সময় আপনি ভালো থাকুন, আপনার বাচ্চা ভালো থাকবে। তো চলুন, এই বিশেষ কয়েকটা জিনিস আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও হেল্প হয়েছে। আর আরেকটা জিনিস সেটা কিন্তু অনেক গ্রামাঞ্চলে করা হয়ে থাকে, সেটা হলো একটা পাটকাঠি নিজের মাপের মেপে সেটা কিন্তু যে কোনো একটা সাইডে, মানে ঘরের একটা কোণে রেখে দেওয়া হয়ে থাকে। বলা হয়ে থাকে সেই পাটকাঠি নড়বে না, এর মানে কিন্তু আপনার বাচ্চারও কোনো ক্ষতি হবে না। তো এই জিনিসটা কিন্তু আপনি করতে পারেন, যেটা কিন্তু আমাকেও করতে বলা হয়েছিল এবং এটা কিন্তু আমি করেছিলাম। তো এটা আমি মনে করি না, তবে যেহেতু প্রত্যেকটা গর্ভবতী মাকে এই সময় করতে হয় আমাদের এদিকে করে, তার জন্য কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। তো আপনি করতে পারেন। আর অবশ্যই গ্রহণ শেষ হওয়ার পরে পারলে আপনি স্নান করবেন, না পারলে জোর করে স্নান করার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠান্ডা লেগে গেলে আপনার বাচ্চার কিন্তু ক্ষতি হবে, কারণ ঠান্ডা লেগে গেলে সর্দি কাশি হবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বেন। তার জন্য বাচ্চার দুর্বলতা চলে আসে। তার জন্য এই সময় চেষ্টা করবেন গঙ্গা জল ছিটিয়ে নেওয়ার জন্য, বা এই সময় আপনি নিজেকে কাপড় ছেড়িয়ে নিলেন, একটু হাত পা মুছে নিলেন, কিন্তু স্নান করতে যাবেন। এই জিনিসগুলো মেনে চলুন। আশা করি আজকে ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে। চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন, টাটা।